বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ থেকে বঙ্গদর্শনের পত্রসূচনা প্রবন্ধটি পাঠ করে শোনাচ্ছি। প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল 1279 বঙ্গাব্দের বৈশাখ মাসে। যাহারা বাংলা ভাষার গ্রন্থ বা সাময়িক পত্র প্রচারে প্রবৃত্ত হয়েন তাহাদিগের বিশেষ দূরদৃষ্ট। তাহার যত যত্ন করুন না কেন, দেশীয় কৃতবিদ্য সম্প্রদায় প্রায়ই তাহাদিগের রচনা পাঠে বিমুখ। ইংরাজি প্রিয় কৃতবিদ্যগণের প্রায় স্থির জ্ঞান আছে যে তাহাদের পাঠের যোগ্য কিছুই বাংলা ভাষায় লিখিত হইতে পারে না। তাহাদের বিবেচনায় বাংলা ভাষার লেখক মাত্রেই হয়তো বিদ্যাবুদ্ধিহীন, লিপি কৌশল শূন্য, নয়তো ইংরাজি গ্রন্থের অনুবাদও। তাহাদের বিশ্বাস যে যাহা কিছু বাংলা ভাষায় লিপিবদ্ধ হয় তাহা হয়তো অপাঠ্য, নয়তো কোনো ইংরাজি গ্রন্থের ছায়া মাত্র। ইংরাজিতে যাহা আছে তাহার বাংলায় পড়িয়া আত্ম অবমাননার প্রয়োজন কি? সহজে কালো চামড়ার অপরাধে ধরা পড়িয়া আমরা নানারূপ সাফাইয়ের চেষ্টায় বেড়াইতেছি। বাংলা পড়িয়া কুবল জবাব কেন দিব? ইংরাজি ভক্তদিগের এই রূপ, সংস্কৃততজ্ঞ পাণ্ডিত্যাভিমানীদিগের ভাষায় যেই রূপ শ্রদ্ধা, তদ্বিষয়ে লিপি বাহুল্যের আবশ্যকতা নাই। যাহারা বিষয়ী লোক তাহাদিগের পক্ষে সকল ভাষাই সমান। কোন ভাষার বহি পড়িবার তাহাদের অবকাশ নাই। ছেলে স্কুলে দিয়াছেন, বহি পড়া আর নিমন্ত্রণ রাখার ভার ছেলের উপর। সুতরাং বাংলা গ্রন্থাদি এক্ষণে কেবল নর্মাল স্কুলের ছাত্র, গ্রাম্য বিদ্যালয়ের পণ্ডিত, অপ্রাপ্তবয়স্ক পৌরকন্যা এবং কোন কোন নিষ্কর্মা রসিকতা ব্যবসায়ী পুরুষের কাছেই আদর পায়। কদাচিৎ দুই একজন কৃতবিদ্য সদাশয় মহাত্মা বাংলা গ্রন্থের বিজ্ঞাপন বা ভূমিকা পর্যন্ত পাঠ করিয়া বিদ্যুৎসাহী বলিয়া খ্যাতি লাভ করেন। লেখাপড়ার কথা দূরে থাক, এখন নব্য সম্প্রদায়ের মধ্যে কোনো কাজই বাংলায় হয় না। বিদ্যালোচনা ইংরাজিতে, সাধারণের কার্য, মিটিং, লেকচার, অ্যাড্রেস, প্রসিডিংস সমুদায় ইংরাজিতে। যদি উভয় পক্ষ ইংরাজি জানেন তবে কথোপকথন ইংরাজিতেই হয়। কখনো 16 আনা, কখনো 12 আনা ইংরাজি। কথোপকথন যাহাই হোক, পত্রলেখা কখনোই বাংলায় হয় না। আমরা কখনো দেখি নাই যে যেখানে উভয় পক্ষ ইংরাজি কিছু জানেন সেখানে বাংলায় পত্রলেখা হইয়াছে। আমাদিগের এমনও ভরসা আছে যে অগণে দুর্গোৎসবের মন্ত্রাদি ইংরাজিতে পঠিত হইবে। ইহাতে কিছু বিস্ময়ের বিষয় নাই। ইংরাজি একে রাজভাষা, অর্থোপার্জনের ভাষা, তাহাতে আবার বহু বিদ্যার আধার। এক্ষণে আমাদের জ্ঞানোপার্জনের একমাত্র সোপান, এবং বাঙালিরা তাহার আশৈশব অনুশীলন করিয়া দ্বিতীয় মাতৃভাষার স্থলভুক্ত করিয়াছেন। বিশেষ ইংরাজিতে না বলিলে ইংরাজি বোঝে না, ইংরাজি না বুঝিলে ইংরাজের নিকট মান মর্যাদা হয় না। ইংরাজের কাছে মান মর্যাদা না থাকিলে কোথাও থাকে না, অথবা থাকা না থাকা সমান। ইংরাজ যাহা না শুনিল সে অরণ্যে রোদন, ইংরাজ যাহা না দেখিল তাহা ভস্যে ঘৃত। আমরা ইংরাজি বা ইংরাজের দেশক নহি, ইহা বলিতে পারি যে ইংরাজ হইতে এ দেশের লোকের যত উপকার হইয়াছে ইংরাজি শিক্ষাই তাহার মধ্যে প্রধান। অনন্ত রত্ন প্রসূতি ইংরাজি ভাষার যতই অনুশীলন হয় ততই ভালো। আরও বলি, সমাজের মঙ্গলের জন্য কতগুলি সামাজিক কার্য রাজপুরুষদিগের ভাষাতেই সম্পন্ন হওয়া আবশ্যক। আমাদিগের এমন অনেকগুলি কথা আছে যাহা পুরুষদিগকে বুঝাইতে হইবে, সে সকল কথা ইংরাজিতেই বক্তব্য। এমন অনেক কথা আছে যে তাহা কেবল বাঙালির জন্য নহে, সমস্ত ভারতবর্ষ তাহার শ্রোতা হওয়া উচিত। সে সকল কথা ইংরাজিতে না বলিলে সমগ্র ভারতবর্ষ বুঝিবে কেন? ভারতবর্ষীয় নানা জাতি একমত, এক পরামর্শী, এক উদ্যোগী না হইলে ভারতবর্ষের উন্নতি নাই। এই মতৈক্য, এক পরামর্শিত্ব, একোদ্যম কেবল ইংরাজির দ্বারা সাধনীয়। কেননা এখন সংস্কৃত লুপ্ত হইয়াছে। বাঙালি, মহারাষ্ট্রী, তৈলঙ্গী, পাঞ্জাবি ইহাদিগের সাধারণ মিলনভূমি ইংরাজি ভাষা। এই রজ্জুতে ভারতীয় ঐক্যের গ্রন্থি বাঁধিতে হইবে। অতএব যতদূর ইংরাজি আবশ্যক ততদূর চলুক, কিন্তু একেবারে ইংরাজ হইয়া বসিলে চলিবে না।
বাঙালি কখনো ইংরাজ হইতে পারিবে না। বাঙালি অপেক্ষা ইংরাজ অনেক গুণে গুণবান এবং অনেক সুখে সুখী। যদি এই 3 কোটি বাঙালি হঠাৎ 3 কোটি ইংরাজ হইতে পারিত তবে সে মন্দ ছিল না, কিন্তু তাহার কোনো সম্ভাবনা নাই। আমরা যত ইংরাজি পড়ি, যত ইংরাজি কহি বা যত ইংরাজি লিখি না কেন, ইংরাজি কেবল আমাদিগের মৃত সিংহের চম্রস্বরূপ হইবে মাত্র। ডাক ডাকিবার সময় ধরা পড়িব। 5-7 হাজার নকল ইংরাজ ভিন্ন 3 কোটি সাহেব কখনোই হইয়া উঠিবে না। গিলটি পিতল হইতে খাঁটি রূপা ভালো। প্রস্তুরমুখী সুন্দরী মূর্তি অপেক্ষা কুৎসিতা বন্য নারী জীবনযাত্রার সুসহায়। নকল ইংরাজ অপেক্ষা খাঁটি বাঙালি স্পৃহণীয়। ইংরাজি লেখক, ইংরাজি বাচক সম্প্রদায় হইতে নকল ইংরাজ ভিন্ন কখনো খাঁটি বাঙালির সমুদ্ভাবের সম্ভাবনা নাই। যতদিন না সুশিক্ষিত জ্ঞানবস্তু বাঙালির বাংলা ভাষায় আপন উক্তি সকল বিন্যস্ত করিবেন, ততদিন বাঙালির উন্নতির কোনো সম্ভাবনা নাই। এ কথা কৃতবিদ্যা বাঙালির কেন যে বোঝেন না তাহা বলিতে পারি না। যে যুক্তি ইংরাজিতে হয় তাহা কয়জন বাঙালির হৃদয়ঙ্গম হয়? সেই উক্তি বাংলায় হইলে কে তাহা হৃদয়ঙ্গম না করিতে পারে? যদি কেহ এমত মনে করেন যে সুশিক্ষিত দিগের উক্তি কেবল সুশিক্ষিত দিগেরই বোঝা প্রয়োজন, সকলের জন্য সে সকল কথা নয়, তবে তাহারা বিশেষ ভ্রান্ত। সমস্ত বাঙালির উন্নতি না হইলে দেশের কোনো মঙ্গল নাই। সমস্ত দেশের লোক ইংরাজি বোঝে না, কস্মিন কালে বুঝিবে এমতো প্রত্যাশা করা যায় না। সুতরাং বাংলায় যে কথা উক্ত না হইবে তাহা 3 কোটি বাঙালি কখনো বুঝিবে না বা শুনিবে না। এখনো শোনে না, ভবিষ্যতে কোনো কালে শুনিবে না। যে কথা দেশের সকল লোকে বোঝে না বা শোনে না, সে কথায় সামাজিক বিশেষ কোনো উন্নতির সম্ভাবনা নাই। এক্ষণে একটা কথা উঠিয়াছে, এডুকেশন ফিল্টার ডাউন করিবে। এ কথার তাৎপর্য এই যে কেবল উচ্চ শ্রেণীর লোকেরা সুশিক্ষিত হইলেই হইল, অর্ধশ্রেণীর লোকদিগকে পৃথক শিখাইবার প্রয়োজন নাই। তাহারা কাজে কাজেই বিদ্বান হইয়া উঠিবে। যেমন শোষক পদার্থের উপরিভাগে জলসেচ করিলেই নিম্নস্তর পর্যন্ত সিক্ত হয়, তেমনি বিদ্যারূপ জল বাঙালি জাতিরূপ শোষক মৃত্তিকার উপরের স্তরে ঢালিল, নিম্নস্তর অর্থাৎ ইতর লোক পর্যন্ত ভিজিয়া উঠিবে। জল থাকাতে কথাটা একটু সরস হইয়াছে বটে। ইংরাজি শিক্ষার সঙ্গে এরূপ জলযোগ না হইলে আমাদের দেশের উন্নতির এত ভরসা থাকিত না। জলও অগাধ, শোষকও অসংখ্য। এতকাল শুষ্ক ব্রাহ্মণ পণ্ডিতেরা দেশ উৎসন্ন দিতেছিল, এক্ষণে নব্য সম্প্রদায় জলযোগ করিয়া দেশ উদ্ধার করিবেন। কেননা তাহাদিগের ছিদ্রগুণী ইতর লোক পর্যন্ত রসাদ্র হইয়া উঠিবে। ভরসা করি বোর্ডের মনির সাহেব এবারকার আবকারি রিপোর্ট লিখিবার সময় এই জলপান কথাটা মনে রাখিবেন। সে যাহাই হোক, আমাদিগের দেশের লোকের এই জলময় বিদ্যা যে এত দূর গড়াইবে এমতো ভরসা আমরা করি না। বিদ্যা জল বা দুগ্ধ নহে যে উপরে ঢালিলে নিচে শোষিবে। তবে কোন জাতির একাংশ কৃতবিদ্য হইলে তাহাদিগের সংসর্গগুণে অন্যাংশেরও শ্রীবৃদ্ধি হয় বটে। কিন্তু যদি ওই 2 অংশের ভাষার এইরূপ ভেদ থাকে যে বিদ্বানের ভাষা মূর্খে বুঝিতে পারে না, তবে সংসর্গের ফল ফলিবে কি প্রকারই? প্রধান কথা এই যে এক্ষণে আমাদিগের ভিতরে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর লোকের মধ্যে পরস্পর সহৃদয়তা কিছুমাত্র নাই। উচ্চ শ্রেণীর কৃতবিদ্য লোকেরা মূর্খ দরিদ্র লোকদিগের কোনো দুঃখে দুঃখী নহেন, মূর্খ দরিদ্রেরা ধনবান এবং কৃতবিদ্যাদিগের কোনো সুখে সুখী নহে। এই সহৃদয়তার অভাবই দেশোন্নতির পক্ষে সম্প্রতি প্রধান প্রতিবন্ধক। ইহার অভাবে উভয় শ্রেণীর মধ্যে দিন দিন অধিক পার্থক্য জন্মিতেছে। উচ্চ শ্রেণীর সহিত যদি পার্থক্য জন্মিল, তবে সংসর্গ ফল জন্মিবে কি প্রকারে? যে পৃথক তাহার সহিত সংসর্গ কোথায়? যদি শক্তিমস্ত ব্যক্তিরা অশক্ত দিগের দুঃখে দুঃখী সুখে সুখী না হইল, তবে কে আর তাহাদিগের উদ্ধার করিবে? আর যদি আপামর সাধারণ উদ্ধত না হইল, তবে যাহারা শক্তিমস্ত তাহাদিগেরই উন্নতি কোথায়? এইরূপ কখনো কোনো দেশে হয় নাই যে
ইতর লোক চিরকাল এক অবস্থায় রহিল, ভদ্রলোকদিগের অবিরত শ্রীবৃদ্ধি হইতে লাগিল। বরং যে যে সমাজের বিশেষ উন্নতি হইয়াছে, সেই সেই সমাজে উভয় সম্প্রদায় সমকক্ষ, বিমিশ্রিত এবং সহৃদয়তা সম্পন্ন। যতদিন এই ভাব ঘটে নাই, যতদিন উভয় পার্থক্য ছিল, ততদিন উন্নতি ঘটে নাই। যখন উভয় সম্প্রদায়ের সামঞ্জস্য হইল, সেই দিন হইতে শ্রীবৃদ্ধি আরম্ভ। রোম, অ্যাথেন্স, ইংল্যান্ড এবং আমেরিকা ইহার উদাহরণ স্থল। সে সকল কাহিনী সকলেরই অবগত আছেন। পক্ষান্তরে সমাজ মধ্যে সম্প্রদায় সম্প্রদায় পার্থক্য থাকিলে সমাজে যেরূপ অনিষ্ট হয়, তাহার উদাহরণ স্পার্টা, ফ্রান্স, মিশর এবং ভারতবর্ষ। এথেন্স এবং স্পার্টা দুই প্রতিযোগিনী নগরী। এথেন্সে সকলে সমান, স্পার্টায় এক জাতি প্রভু, এক জাতি দাস ছিল। অ্যাথেন্স হইতে পৃথিবীর সভ্যতার সৃষ্টি হইল। যে বিদ্যা প্রভাবে আধুনিক ইউরোপের এত গৌরব, অ্যাথেন্স তাহার প্রসূতি। স্পার্টা কুলক্ষয়ে লোপ পাইল। ফ্রান্সে পার্থক্য হেতু 1789 খ্রিস্টাব্দ হইতে যে মহাবিপ্লব আরম্ভ হয়, অদ্যপি তাহার শেষ হয় নাই। যদিও তাহার চরম ফল মঙ্গল বটে, কিন্তু অসাধারণ সমাজ পীড়ার পর সে মঙ্গল সিদ্ধ হইতেছে। হস্ত পদাদিচ্ছেদ করিয়া যেরূপ রোগীর আরোগ্য সাধন, এ বিপ্লবের সেইরূপ সামাজিক মঙ্গল সাধন। সে ভয়ানক ব্যাপার, সকলেই অবগত আছেন। মিশর দেশে সাধারণের সহিত ধর্মযাজকদিগের পার্থক্য হেতুক অকালে সমাজোন্নতি লোপ। প্রাচীন ভারতবর্ষে বর্ণগত পার্থক্য। এই বর্ণগত পার্থক্যের কারণ উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণে যেরূপ গুরুতর ভেদ জন্মিয়াছিল, এরূপ কোনো দেশে জন্মে নাই এবং এত অনিষ্ট কোনো দেশে হয় নাই। সে সকল অমঙ্গলের সবিস্তার বর্ণনা এখানে করার আবশ্যকতা নাই। এক্ষণে বর্ণগত পার্থক্যের অনেক লাঘব হইয়াছে। দুর্ভাগ্যক্রমে শিক্ষা এবং সম্পত্তির প্রভেদে অন্য প্রকার বিশেষ পার্থক্য জন্মিতেছে। সেই পার্থক্যের এক বিশেষ কারণ ভাষাভেদ। সুশিক্ষিত বাঙালিদিগের অভিপ্রায় সকল সাধারণত বাংলা ভাষায় প্রচারিত না হইলে সাধারণ বাঙালি তাহাদিগের মর্ম বুঝিতে পারে না, তাহাদিগকে চিনিতে পারে না, তাহাদিগের সংস্রবে আসে না। আর পাঠক বা শ্রোতাদিগের সহিত সহৃদয়তা লেখকের বা পাঠকের স্বতঃসিদ্ধ গুণ লিখিতে গেলে বা কহিতে গেলে তাহা আপনা হইতে জন্মে। সেখানে লেখক বা বক্তার স্থির জানা থাকে যে সাধারণ বাঙালি তাহার পাঠক বা শ্রোতার মধ্যে নহে, সেখানে কাজে কাজেই তাহাদিগের সহিত তাহার সহৃদয়তার অভাব ঘটিয়া ওঠে। যে সকল কারণে সুশিক্ষিত বাঙালির উক্তি বাংলা ভাষাতেই হওয়া কর্তব্য, তাহা আমরা সবিস্তারে বিবৃত করিলাম। কিন্তু রচনাকালে সুশিক্ষিত বাঙালির বাংলা ভাষা ব্যবহার করার একটি বিশেষ বিঘ্ন আছে। সুশিক্ষিতে বাংলা পড়ে না, সুশিক্ষিতে যাহা পড়িবে না তাহা সুশিক্ষিতে লিখিতে চাহে না। আপরিতোষা দি দুসাং ন সাধু মন্যে প্রয়োগ বিজ্ঞানম। আমরা সকলেই স্বার্থাভিলাষী, লেখক মাত্রেই যশের অভিলাষী। যশ সুশিক্ষিতের মুখে, অন্যে সৎ সৎ বিচার সক্ষম নহে। তাহাদের নিকট যশ হইলে তাহাতে রচনার পরিশ্রমের সার্থকতা বোধ হয় না। সুশিক্ষিতে না পড়িলে সুশিক্ষিত ব্যক্তি লিখিবে না। এদিকে কোনো সুশিক্ষিত বাঙালিকে যদি জিজ্ঞাসা করা যায়, মহাশয় আপনি বাঙালি, বাংলা গ্রন্থ বা পত্রাদিতে আপনার এত হতাদর কেন? তিনি উত্তর করেন, কোন বাংলা গ্রন্থে বা পত্রে আদর করিব? পাঠ্য রচনা পাইলে অবশ্য পড়ি। আমরা মুক্তকণ্ঠে স্বীকার করি যে এ কথার উত্তর নাই। যে কয়খানি বাংলা রচনা পাঠযোগ্য তাহা 2-3 দিনের মধ্যে পড়িয়া শেষ করা যায়, তাহার পর 2-3 বৎসর বসিয়া না থাকিলে আর একখানি পাঠ্য বাংলা রচনা পাওয়া যায় না। এরূপ বাংলা ভাষার প্রতি বাঙালির অনাদরই বাংলার অনাদর বাড়িতেছে। সুশিক্ষিত বাঙালিরা বাংলা রচনায় বিমুখ বলিয়া সুশিক্ষিত বাঙালি বাংলা রচনা পাঠে বিমুখ। সুশিক্ষিত বাঙালিরা বাংলা পাঠে বিমুখ বলিয়া সুশিক্ষিত বাঙালিরা বাংলা রচনায় বিমুখ।
আমরা এই পত্রকে সুশিক্ষিত বাঙালির পাঠোপযোগী করিতে যত্ন করিব এইমাত্র বলিতে পারি, যত্নের সফলতা ক্ষমতাধীন। এই আমাদিগের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়, এই পত্র আমরা কৃতবিদ্যা সম্প্রদায়ের হস্তে আরও এই কামনায় সমর্পণ করিলাম যে তাহারা ইহাকে আপনাদিগের বার্তাবহ স্বরূপ ব্যবহার করুন। বাঙালি সমাজে ইহা তাহাদিগের বিদ্যা, কল্পনা, লিপিকৌশল এবং চিত্তোৎকর্ষের পরিচয় দিক। তাহাদিগের উক্তি বহন করিয়া ইহা বঙ্গমধ্যে জ্ঞানের প্রচার করুক। অনেক সুশিক্ষিত বাঙালি বিবেচনা করেন যে এরূপ বার্তাবাহীর কতক দূর অভাব আছে। সেই অভাব নিরাকরণ এই পত্রের এই উদ্দেশ্য। আমরা যে কোনো বিষয়ে যে কাহারও রচনা পাঠোপযোগী হইলে সাদরে গ্রহণ করিব। এই পত্র কোনো বিশেষ পক্ষের সমর্থন জন্য বা কোনো সম্প্রদায় বিশেষের মঙ্গল সাধনার্থে সৃষ্ট হয় নাই। আমরা কৃতবিদ্যাদিগের মনোরঞ্জনার্থ যত্ন পাইব বলিয়া কেহ এরূপ বিবেচনা করিবেন না যে আমরা আপামর সাধারণের পাঠোপযোগিতা সাধনে মনোযোগ করিব না। যাহাতে এই পত্র সর্বজন পাঠ্য হয় তাহা আমাদিগের বিশেষ উদ্দেশ্য। যাহাতে সাধারণের উন্নতি নাই তাহাতে কাহারই উন্নতি সিদ্ধ হইতে পারে না, ইহা বলিয়াছি। যদি এই পত্রের দ্বারা সর্বসাধারণের মনোরঞ্জন সংকল্প না করিতাম তবে এই পত্র প্রকাশ বৃথা কার্য মনে করিতাম। অনেকে বিবেচনা করেন যে বালকের পাঠোপযোগী অতি সরল কথা ভিন্ন, কিছুই সাধারণের বোধগম্য বা পাঠ্য হয় না। এই বিশ্বাসের উপর নির্ভর করিয়া যাহারা লিখিতে প্রবৃত্ত হয়েন তাহাদিগের রচনা কেহই পড়ে না। যাহা সুশিক্ষিত ব্যক্তির পাঠোপযোগী নহে তাহা কেহই পড়িবে না। যাহা উত্তম তাহা সকলেই পড়িতে চাহে। যে না বুঝিতে পারে সে বুঝিতে যত্ন করে। এই যত্নই সাধারণের শিক্ষার মূল। সে কথা আমরা স্মরণ রাখিব। তৃতীয়, যাহাতে নব্য সম্প্রদায়ের সহিত আপামর সাধারণের সহৃদয়তা সম্বর্ধিত হয় আমরা তাহার সাধ্যানুসারে অনুমোদন করিব। আরও অনেক কাজ করিব বাসনা করি, কিন্তু যত গর্জে তত বর্ষে না। গর্জনকারী মাত্রেরই পক্ষে এ কথা সত্য, বাংলা সাময়িক পত্রের পক্ষে বিশেষ। আমরা যে এই কথার সত্যতার একটি নতুন উদাহরণস্বরূপ হইব না এমন তো বলি না। আমাদিগের পূর্বতনেরা এইরূপ একবার অকাল গর্জন করিয়া কালে লয়প্রাপ্ত হইয়াছেন। আমাদিগের অদৃষ্টে যে সেরূপ নাই তাহা বলিতে পারি না। যদি তাহাই হয় তথাপি আমরা ক্ষতি বিবেচনা করিব না। এ জগতে কিছুই নিষ্ফল নহে। একখানি সাময়িক পত্রের ক্ষণিক জীবনও নিষ্ফল হইবে না। যে সকল নিয়মের বলে আধুনিক সামাজিক উন্নতি সিদ্ধ হইয়া থাকে, এই সকল পত্রের জন্ম, জীবন এবং মৃত্যু তাহারই প্রক্রিয়া। এই সকল সামান্য ক্ষণিক পত্রেরও জন্ম অলঙ্ঘ সামাজিক নিয়মাধীন, মৃত্যু ওই নিয়মাধীন, জীবনের পরিণাম ওই অলঙ্ঘ নিয়মের অধীন। কালস্রোতে এ সকল জলোদ্ভব মাত্র। এই বঙ্গদর্শন কালস্রোতে নিয়মাধীন জলোদ্ভূত স্বরূপ ভাসিল, নিয়ম বলে বিলীন হইবে। অতএব ইহার লয়ে আমরা পরিতাপযুক্ত বা হাস্যাস্পদ হইব না। ইহার জন্ম কখনোই নিষ্ফল হইবে না। এ সংসারে জলোদ্ভব নিষ্কারণ বা নিষ্ফল নহে।